আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা হাজির হয়েছি তোমাদের আইসিটি এর একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সাথে আছে আমি ওমর ফারুক সাকিব, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। আজকে তোমাদের কথা বলবো আইসিটির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি থেকে। সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আজকে আমরা দেখব রূপান্তর। আর তোমরা নিশ্চয়ই জেনে জেনে থাকার কথা, রূপান্তর থেকে আমরা 10 মার্ক পাবো। এটা তোমার কলেজ এক্সাম থেকে শুরু করে ফাইনাল এক্সাম পর্যন্ত এই 10 মার্ক তোমার শুধুমাত্র রূপান্তর অংশ থেকে আসবে। তাহলে আজকের ক্লাসটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করি সাথেই থাকবে। তো আজকে আমরা কথা না বাড়িয়ে দেখব আমাদের সর্বপ্রথম 4টা সংখ্যা পদ্ধতি আছে, আমরা নিশ্চয়ই জানি। 4টা সংখ্যা পদ্ধতি কি কি? ডেসিমেল, বাইনারি, এরপর হচ্ছে কি অক্টাল, এরপর হচ্ছে হেক্সাডেসিমেল। এই 4টি সংখ্যা পদ্ধতির মধ্যে তুমি যদি জেনে থাকো তাহলে হচ্ছে 12টি রূপান্তর হয় টোটাল। আর 12টি রূপান্তর আমরা কয়েকটি জাস্ট নিয়মের মাধ্যমেই শিখে ফেলবো। তাহলে এখানে 12টি জাস্ট কয়েকটি 4-5টি নিয়মের মধ্যে যদি আমরা শিখে ফেলতে পারি, তাহলে এখান থেকে আমাদের মার্ক আর কে আটকাবে, তাই না? তাহলে আসলে প্রথমত আমরা যদি লক্ষ্য করি, এখানে দেওয়া আছে দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক থেকে আমরা বাইনারি, দশমিক থেকে আমরা অক্টাল, দশমিক থেকে আমরা হেক্সাডেসিমেল রূপান্তর করব। তাহলে তুমি যদি লক্ষ্য করো, দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল, এখানে কয়টা নিয়ম? এখানে হচ্ছে 3টা নিয়মের ম্যাথ আছে, তাই না? অর্থাৎ 3টা রূপান্তর আছে। তাহলে আমরা 12টির কথা বললাম। 12 থেকে আমরা এখানে পাচ্ছি কয়টা? শুধু এখানেই পাচ্ছি 3টা। আর এই 3টা রূপান্তর আমরা জাস্ট 2টা নিয়মই শিখে ফেলবো। কয়টা নিয়ম? জাস্ট 2টা নিয়ম। এই 2টা নিয়ম যদি তুমি মনে রাখতে পারো, তাহলে দশমিক থেকে তোমাকে যেখানেই কনভার্ট করতে বলুক না কেন, কোনো সমস্যা হবে না। তো দেখো আমরা হচ্ছে এখন 12টি থেকে কয়টি রূপান্তর এখানে শিখবো? 3টি রূপান্তর আমরা এখানে শিখে ফেলবো। আমরা কথা না বাড়িয়ে রূপান্তরেই চলে যাই। তার আগে আমি যদি বলি, একটা দশমিক সংখ্যা পদ্ধতি তুমি চিনবা কিভাবে? অবভিয়াসলি বেস দেখে, সেটা তুমি জানোই। তাহলে বেস কত দেওয়া থাকবে? ওই সংখ্যা পদ্ধতির ব্র্যাকেটের বাহিরে 10 দেওয়া থাকবে। তাহলে তুমি যখন 10 দেখবা তাহলে বোঝা যাবে এটা কোথায় দেওয়া আছে? দশমিকে দেওয়া আছে। আর সেই ক্ষেত্রে তুমি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল যেটাতে নিতে বলবে, সেখানে আমরা এই নিয়মটা ফলো করেই নিয়ে যাব। এখন দেখো, আমরা যদি বলে থাকি দশমিকের ক্ষেত্রে আমরা কিন্তু 2টা অংশের কাজ পাই। দশমিকের পরে ক্ষেত্রে আমরা কয়টা অংশের? 2টা অংশের। যেমন কি, আমি তোমার যদি লিখে থাকি 3-7.13, তাহলে এখানে এটাকে আমরা যদি ব্র্যাকেটের বাহিরে কত দিয়ে থাকি? 10 দিয়ে থাকি। তাহলে আমরা অনায়াসেই বুঝতে পারতেছি এটা কোথায়? একটা দশমিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এখন এখানে তো 2টা অংশ। কয়টা অংশ? এই যে একটা অংশ, এই যে একটা অংশ। এটাকে আমরা বলে থাকি পূর্ণ সংখ্যা, ইন্টিজার, আর এটাকে বলে থাকি প্লট, অর্থাৎ ভগ্নাংশ। তাই না? এই যে আমি বললাম তোমাকে এই 3টা রূপান্তর জাস্ট কয়টা দিয়ে শিখবো? 2টা নিয়ম দিয়ে। একটা পূর্ণ সংখ্যার জন্য, আরেকটা হচ্ছে ভগ্নাংশের জন্য। একটা পূর্ণ সংখ্যার জন্য, আরেকটা হচ্ছে ভগ্নাংশের জন্য। তাহলে আমাদের এই পূর্ণ সংখ্যার ভগ্নাংশের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, তাহলে সেই ক্ষেত্রে জাস্ট আমরা নিয়মগুলাই শিখে ফেলতে পারবো। তাহলে আমাদের হচ্ছে একটা কি? পূর্ণ সংখ্যা, আরেকটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে আমরা দেখো এখানে হচ্ছে এই যে ফার্স্টে আমরা পূর্ণ সংখ্যাটা যদি শিখি, তাহলে এই পূর্ণ সংখ্যা অর্থাৎ দশমিকের এই পূর্ণ সংখ্যাটা আমরা বাইনারিতে, অক্টালে, হেক্সাডেসিমেলে তিনটাতে নেওয়ার জন্যই জাস্ট এই নিয়মটাই ফলো করলে হয়ে যাবে। আবার যদি আমরা দশমিকটা করে থাকি, তাহলে দশমিকের ডেসিমেলের অংশের দশমিকের অংশটা, সেটার জন্য আমরা কি করব? বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলের জন্য একটা নিয়ম শিখবো। তাহলে আমরা কথা না বাড়াই, আর এরপর আসে আমরা রূপান্তরটা দেখি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। নিশ্চয়ই তোমরা দেখতেছো এখানে কি লেখা আছে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা জানি দশমিক অঙ্কের কয়টি অংশ থাকে? 2টি অংশ। একটা হচ্ছে কি? পূর্ণ সংখ্যার অংশ, আরেকটা হচ্ছে ভগ্নাংশ। আর এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার অংশ। তাহলে আমি লিখে দিলাম দশমিক অংশের কোন অংশ? দশমিক অঙ্কের পূর্ণ সংখ্যার অংশ। দশমিক অঙ্কের কোন অংশ? পূর্ণ সংখ্যার অংশ। তাহলে এটাকে কি করতে হবে? এটাকে আমরা দেখতেই পারতেছি। এটা আমরা একটা সূত্র জাস্ট মনে রাখার জন্যই লিখা। এটাকে আমরা কি করব? দশমিক অঙ্কের সেটাকে বেস দ্বারা ভাগ করব। বেস দ্বারা ভাগ করলে আমরা যেমন কোন একটা সংখ্যাকে মনে করো আমি 5 কে 2 দ্বারা ভাগ করতেছি। তাহলে এটা কি? এটা বেস। হ্যাঁ? তাহলে কার বেস দ্বারা ভাগ করব? আমরা যখন দশমিক থেকে বাইনারিতে নিয়ে যাব, তখন বাইনারির বেস দ্বারা ভাগ করব। আমরা যখন অক্টালে নিয়ে যাব, তখন অক্টালের বেস দ্বারা ভাগ করব।
আমরা যখন হেক্সাডেসিমেলে নিয়ে যাব তখন হেক্সাডেসিমেলের বেস দ্বারাই ভাগ করব। তাহলে আমরা লক্ষ্য করতে পারতেছি যে একেবারে ইজি, আমাদের দশমিক থেকে যখন আমরা কোথায় বাইনারি অক্টাল হেক্সাডেসিমেলে নিয়ে যাব, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেটাতে নিয়ে যাব জাস্ট সেটার বেস দ্বারা সেই অঙ্কটিকেই ভাগ করব। এখন তুমি যদি লক্ষ্য করো এখানে ভাগ করলে তুমি কয়টি অংশ পাবা? ভাগ করলে হচ্ছে তুমি ২টি অংশ পাবা। যেমন এই যে বললাম ৫ কে কত ২ দ্বারা, তাহলে কতবার যাবে? ২ বার। ২ দুগুণে ৪। ভাগশেষ কত থাকতেছে? ১। তাহলে আমরা এটাকে ভাগ করে একটা কয়টা জিনিস পাইলাম? আ অনেকে হয়তো বুঝে না, আমি জাস্ট এখানে দেখাই যে ২ দুগুণে কত? ৪। তাহলে আমাদের ভাগশেষ কত? ১ আর ভাগফল কত? ২। তাহলে এই জায়গায় আমরা ভাগফলটা লিখব আর এই জায়গায় হচ্ছে আমরা ভাগশেষটা লিখব। এগুলো আমরা ছোটবেলায় সবাই করেছি, তাই না? তাহলে আমরা ভাগফল এবং ভাগশেষটা লিখলাম। সেম এখানেও আমরা বেস দ্বারা ভাগ করে এই কাজটাই করব। কিন্তু একটা শর্ত আছে এই জায়গায়। তুমি কতক্ষণ অবধি ভাগটা করবা, তাই না? যেমন এখানে 1 আসছে, তাহলে কি তুমি ভাগটা আর করা উচিত? ২ কি ১ এর মধ্যে যাবে? যাবে না। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের একটা নিয়ম আছে। জাস্ট এই ক্ষেত্রে আমি বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে দিছি দেখো। ভাগফল। কি বলা হয়েছে? এই ভাগফল 0 হওয়া পর্যন্ত তোমাকে ভাগ করতে হবে। তাইলে যদি আমি মনে করো এখানে 10 দিতাম, 10 কে 2 দ্বারা ভাগ করতাম, তাহলে ৫ দুগুণে কত? ১০। ১০ হলে এখানে কত হতো? ০। তাহলে আমাদের ভাগফল 0 বলছে, ভাগশেষ না। তাহলে কি হবে? না। তাহলে আমাকে কি করতে হবে? এই ভাগফল এই জায়গায় 0 আনা পর্যন্তই মূলত ভাগ করতে হবে। এই কথাটাই বলা হইছে। ঠিক আছে? এখন দেখো, এক্ষেত্রে হচ্ছে আমরা কি ভাগশেষ 0 হওয়া পর্যন্ত ভাগ করব, সেটা নিয়েই কথা বললাম। তো আমাদের এর পরের অংশে কি আছে আমরা দেখি যে একটা সংখ্যা দেওয়া আছে ৩৭, বেস দেওয়া আছে কত 10, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তাহলে তোমরা বুঝছো এটা কোথায় আছে? এটা অবশ্যই, এটা কোথায় আছে? এটা ডেসিমেল অথবা দশমিকে আছে, অথবা কোথায়? দশমিক আছে। তাহলে কোথায় নিয়ে যেতে বলছে আমরা যদি একটু দেখি। এটা আমাদেরকে নিয়ে যেতে বলছে, আমরা 2 দেখেই বুঝে ফেলছি, এটা নিয়ে যেতে বলছে কোথায়? বাইনারিতে। তাহলে আমরা একটু আগেই দেখলাম এটা কিভাবে কনভার্ট করব, যে যেহেতু এটা পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যাকে আমরা ৩৭ কে কত দ্বারা? ২ দ্বারা ভাগ করব। কারণ এই যে যেটাতে কনভার্ট করতেছি সেটার বেস দ্বারাই ভাগ করতে হয়। তাহলে সেটার বেস কত? 2। তাহলে 2 দ্বারা ভাগ করব। তাহলে তুমি ৩৭ কে 2 দ্বারা ভাগ করো। কতবার যাবে? কতবার যাবে? ১৮ দুগুণে ৩৬। তাহলে আর কি যাবে? না, ভাগশেষ ১ আসতেছে, ভাগফল ১৮ আসছে। তাহলে আমরা লিখে ফেলবো ভাগফল ১৮, ভাগশেষ হচ্ছে ১। এখন আমরা বলেছিলাম এখানে কি আমরা শেষ করে দিব? না, আমরা বলেছিলাম এই ভাগফলটাকে 0 হওয়া পর্যন্ত ভাগ করতে হবে। তাহলে তুমি কি করবা? আবার এটাকে ভাগ করবা। এই ভাগফলটাকে আবার কি করবা? ভাগ করবা। কত দ্বারা? যতক্ষণ পর্যন্ত এই জায়গায় 0 আসবে না ততক্ষণ পর্যন্ত তোমাকে বেস দ্বারা ভাগ করতেই থাকতে হবে। ঠিক আছে? তাহলে এবার কতকে ভাগ দিবা? এবার হচ্ছে 18 কে ভাগ দাও। ৯ দুগুণে 18, ভাগশেষ 0। তাহলে এখানে কত হবে? 9, ভাগফল আর ভাগশেষ হচ্ছে 0। এখন কি তুমি ভাগফল যেহেতু 0 চলে আসছে তাহলে বন্ধ করে দিতে পারবা? না, আবারও মনে করে দিচ্ছি ভাগফল না, ভাগশেষ 0 আসতে হবে। তাহলে আমরা কি করব? আবার এখানে 2 দ্বারা ভাগ করব। তাহলে এবার কতকে? এবার হচ্ছে ৯ কে। ৯ কে যদি দিই আমরা ৪ দুগুণে ৮। কত হবে? সরি, ৪ দুগুণ হচ্ছে ৮। তাহলে ভাগফল কত হবে? 1। তাহলে এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 1। তাহলে আমরা আবার কি করব? আবারও 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা যদি ভাগ করে থাকি তাহলে আমাদের কত হবে? আমাদের হচ্ছে ২ বারে যাবে। ২ দুগুণে ৪, ভাগশেষ 0। তাহলে ২ দিয়ে ২ বার গেল, আমাদের এখানে কত হবে? 0। আমাদের এখানে কত হবে? 0। এখন এইটাকে আমরা আবার কি করব? সরি, আমরা এখানে আবার কি করব? এটাকে আবার ২ দ্বারা ভাগ করব। তাহলে তুমি এবার এখানে কত হবে? 0। আবার ২ দ্বারা যদি ভাগ করো, ২ একে ২, ভাগশেষ কত? 0। তাহলে ১, এখানে 0। এখন কি আমাদের এখনো ভাগফল 0 আসছে? কত আসছে? 1 আসছে। 1 কে ২ দ্বারা ভাগ করো। করতে পারবা? কত হবে? 0.5। তাহলে আমরা এক্ষেত্রে করতেছি এটা পূর্ণ সংখ্যার কাজ। তাহলে তোমার এখানে 0.5 কে লিখতে পারবা 0.5, এখানে কত? 0 লিখতে পারবা? না, যেহেতু এটা আমরা পূর্ণ সংখ্যার কাজ করতেছি তাহলে এটা লেখা যাবে না। তাইলে আমাদের কি করতে হবে? এটার জন্য শর্টকাট একটা নিয়ম আমি বলি, মনে রাখো। যে এখানে যখন আমাদের বেস থেকে কত দিয়ে ভাগ করবো আমরা? 2 দিয়ে। তাহলে 2 দিয়ে যখন ভাগ করব, বেস থেকে যখন এই ভাগফলটা ছোট হয়ে যাবে। তাহলে ভাগফল কত আছে? আমাদের ভাগফল কত? এখানে হচ্ছে ভাগফল 1। আমি একটু সুন্দর করে লিখলাম ভাগফল কত? 1। এখন বেস থেকে যখন ভাগফল ছোট হয়ে যাবে তখন ভাগফলের জায়গায় 0। আর এই ভাগশেষটাকে আমরা ভাগফলটাকে আমরা কোথায় নিয়ে যাব? ভাগশেষে নিয়ে যাব। তাহলে তোমরা বুঝছো, ভাগফল যখন বেস থেকে ছোট হয়ে যাবে, কি ছোট হবে? ভাগফল যখন বেস থেকে
ছোট হয়ে যাবে, তখন আমরা ভাগফলে কি বসাবো? শূন্য। আর ভাগশেষে এইখানে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা এখানে নিয়ে আসবো। তাহলে আশা করি আমরা বুঝতেছি। এখানে তাহলে ওয়ান আছে, এখন ওয়ান নিয়ে আসলাম। যদি এখানে থ্রি থাকতো, এখানে যদি কত থ্রি থাকতো, তাহলে আমরা কি করতাম? এখানে হচ্ছে শূন্য, আর এই থ্রিটাকে এই জায়গায় নিয়ে আসতাম। আশা করি আমাদের এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এটা যদি তুমি বুঝো, তাহলে তুমি বাকি দুটো বুঝে ফেলছো। ঠিক আছে? এখন দেখো এখান থেকে হচ্ছে তুমি আনসারটা কিভাবে নেবা। যে তুমি তো ম্যাথ করলা, তাহলে এখানে আনসারটা কোন দিক থেকে কোন দিকে নিবা, এরপরে হচ্ছে তোমার কোন সংখ্যাটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ, সেটা একটু যদি লক্ষ্য করো। যে আমরা যদি লক্ষ্য করি, এখানে হচ্ছে কত ওয়ান, এখানে হচ্ছে কত জিরো জিরো ওয়ান জিরো জিরো, এটাই হচ্ছে তোমাদের আনসার। এটা কি তোমাদের আনসার? তাহলে এটাকে নিতে হবে মূলত নিচ থেকে উপরের দিকে। ঠিক আছে? এই যে এই ওয়ানটা দেখতেছো, এটা হচ্ছে আমাদের এখানে শুরু। এই যে আমরা মূলত 175, তাহলে এটার গুরুত্বপূর্ণ বিট কোনটা? এটার গুরুত্বপূর্ণ বিট হচ্ছে এটা। আর গুরুত্বপূর্ণ বিটকে এখানে বলা হয় এমএসভি অথবা এমএসডি। তাহলে এটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিট ওয়ান, তাহলে এটাকে বলবো আমরা এমএসবি অথবা এমএসডি। এটাকে পুনরূপ কি? এটার পুনরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট। হ্যাঁ, এমসিকিউর জন্য লাগবে। সিএএনটি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর যখন ডি দিবে তখন ডি এর ক্ষেত্রে হবে কি? মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। হ্যাঁ, কি হবে? মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। যখন ডি ইউজ করবে, ডিজিট আর বিট হচ্ছে একই কথা। ডিজিট আর বিট কি? একই কথা। তাহলে দেখো আমরা এটা কি মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এখানে এটা কি? এটা কম গুরুত্বপূর্ণ, এটাকে বলা হয় এলএসবি অথবা এলএসডি। তাহলে আমরা এখানে লিখবো এলএসবি অথবা এলএসডি। তাহলে এটার পুনরূপ কি? এটার পুনরূপ হচ্ছে লেস্ট সিগনিফিক্যান্ট বিট অথবা ডিজিট। ঠিক আছে? তাহলে আমরা এখানে আনসারটা কিভাবে লিখবো এখন? এই যে দেখো আমি এখানে লিখতেছি। আনসারটা আমরা কিভাবে লিখবো? আনসারটা হচ্ছে আমরা লিখবো এখানে কত 37 এর মান। তাহলে এটা কত দশমিকে আছে, বাইনারি মান কত পাইলাম? ওয়ান। এই যে দেখো ওয়ান, এরপরে কত জিরো জিরো, এই যে জিরো জিরো, এরপরে কত ওয়ান জিরো ওয়ান, ওয়ান জিরো ওয়ান, এই যে টু লিখে দিলাম। তাহলে এটা বাইনারিতে কি হয়ে গেছে? কনভার্ট হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের কিসের মান? বাইনারি এর মান। আশা করি এটুকু পর্যন্ত তোমাদের কোনো সমস্যা নেই। আর এটা যদি বুঝো, তাহলে তুমি অক্টালে শিখে ফেলছো, তুমি হেক্সাডেসিমালে শিখে ফেলছো। কেন? আসো আমরা সেটা একটু দেখি। সেম মানটাকে, 37টাকে আমরা কোথায় নিয়ে যাবো এবার? আমরা হচ্ছে অক্টালে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? আমরা হচ্ছে অক্টালে নিয়ে যাব। এরপর এটাকে আমরা হেক্সাডেসিমালে বা অন্য একটা সংখ্যাকে নিব, কোনো সমস্যা নেই। এখন দেখো এখানে আমরা এটাকে যদি অক্টালে নিয়ে যাই, তাহলে কত হবে? 37। এটাকে কত দিয়ে ভাগ দিব? জাস্ট 8 দিয়ে ভাগ দিব। এখানে কত ছিল আগে? 2 ছিল, আর এখন কত হয়েছে? 8। এইটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তাহলে তুমি 37কে কত 8 দিয়ে ভাগ দাও। কতবার যাবে? 4 8 32, 4 বার যাবে। কতবার যাবে? 4 বার। 4 8 32। তাহলে ভাগশেষ কত? 5। তাহলে এখানে কত হবে? 4, এখানে হবে 5। এখন যেহেতু ভাগফল 0 আসে নাই, তাহলে আবার 8 দিয়ে ভাগ করো। এখন তুমি 4কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? আবার 0.5ই তো আসবে, এরকম না? তাহলে করতে পারবা? না। তাহলে আমরা কি শিখেছিলাম? ভাগফল যখন এস থেকে ছোট হবে, তখন ভাগফলের জায়গায় শূন্য, আর ভাগফলটা কোথায় নিয়ে যাব? ভাগশেষে নিয়ে যাবো, যেটাই ভাগফল থাকুক। তাহলে আমাদের আনসার হচ্ছে এটাই জাস্ট। এটা কি? এমএসবি, আর এটা হচ্ছে এলএসবি। অথবা কি বি এর জায়গায় কি দেখা যায়? ডি লেখা যায়। ঠিক আছে? তাহলে আমাদের আনসার হচ্ছে কত? 37। এটা কোথায় আছে? দশমিকে। তাহলে আমরা নিয়ে যাব কোথায়? অক্টালে। তাহলে অক্টালের ভ্যালুটা কিভাবে লিখবো? অক্টালের ভ্যালুটা লিখবো 458। এই যে দেখো 45। ঠিক আছে? এখন সেম মানটাকে যদি আমরা কোথায় নিয়ে যাই? এটাকে যদি আমরা এখানে পাশে যদি একটু দেখাই, যে আমরা এটাকে যদি ডেসিমেলে নিয়ে যাই, কোথায় নিয়ে যাই? এটাকে যদি আমরা হেক্সাডেসিমেলে নিয়ে যাই, তাহলে 37। এটাকে যদি আমরা হেক্সাডেসিমেলে নিয়ে যাই, তাহলে কিভাবে আসতেছে দেখো। তাহলে 37কে তুমি কত দিয়ে? 16 দিয়ে ভাগ করবা। 16 দিয়ে ভাগ করলে কত হবে? এখানে 16 দুগুণে 32, দুইবারই যাবে। 348, তিনবার যাবে না। তাহলে দুইবার 32, আর শেষে থাকবে কত? 5। আর এখানে কি করবা? এখানে হচ্ছে আবার 16 দিয়ে ভাগ করবা। তাহলে আবার 16 দিয়ে ভাগ করলে কত? এখানে শূন্য, আর এখানে 2। তাহলে এটা হচ্ছে আমাদের কি? এমএসবি, আর এটা হচ্ছে এলএসবি। ঠিক আছে? তাহলে এখানে আনসার কিভাবে লিখবা? এটার আনসার কিভাবে লিখবা?
তাহলে এটার আনসার লিখবা হচ্ছে তুমি 2516। এখন তো তুমি এখানে এটা শিখে ফেললা, কিন্তু পরের মান যদি আমাদের এই ক্ষেত্রে যদি একটু ডিফারেন্স হয়, তাহলে সেটা আমরা কি করবো? হেক্সাডেসিমেল এর ক্ষেত্রে কি সবসময় এমন হবে না? এ থেকে এফ এর ব্যবহার হবে না? এ থেকে এফ এর ব্যবহার হবে কিনা, হ্যাঁ সেটা একটু আমরা দেখি। এরপরে হচ্ছে আমরা ভগ্নাংশে চলে যাব। তাহলে দেখো আমি মনে করো নিলাম হচ্ছে 79। হুম, এটা কোথায় আছে দশমিক, এটাকে আমরা কোথায় নিয়ে যাব? এটাকে আমরা হেক্সাডেসিমেলে নিয়ে যাব। তাহলে তুমি যখন 79 কে 16 দিয়ে ভাগ করবা, তাহলে কতবার যাবে? 16 × 2 = 32, 348, 464, 580, 5 বার যাবে না, তাহলে 4 বার যাবে। কত পর্যন্ত? 64 পর্যন্ত। তাহলে এখানে কত থাকতেছে? 5, আর এখানে থাকতেছে 1, ভাগশেষ থাকতেছে 15, আর ভাগফল হচ্ছে 4। তাহলে আমরা লিখবো 4 আর হচ্ছে 15। এখন কি 15 লেখা যাবে? হ্যাঁ। আমরা 0 থেকে 9, এ থেকে এফ পর্যন্ত শিখেছি, এফ এর মান হচ্ছে 15। এফ এর মান কত? 15। তাহলে আমরা এফ পর্যন্ত লিখছি, সে কারণে আমাদের 15 লেখা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে কি করব? এখানে আবার 16 দিয়ে ভাগ করব। তাহলে হবে না 0 এবং 4। যারা বুঝতেছে না আগের একটু কষ্ট করে টেনে দেখে আসবো প্রথম থেকে, তাহলে ইনশাল্লাহ বুঝে যাবা। তাহলে দেখো এখানে 0 এবং 4 কিভাবে পাইলাম আমরা, কারণ এটা এটার চেয়ে ছোট, কার চেয়ে? বেসের চেয়ে, তখন 0 এবং 4। তাহলে আমাদের মান হচ্ছে কোনটা? এটা হচ্ছে, সরি, এমএসবি। এটা কি হবে? এটা হবে এমএসবি, এটা হবে এলএসবি। এটা কত হবে? এলএসবি। তাহলে আনসার হচ্ছে কত? 415, তাই না? এভাবেই তো লিখবো। এই জায়গায় কত লিখবে? যে আমি আনসারটা এখানে লিখতেছি, এই জায়গায় কত লিখবা? আনসার হচ্ছে 415, তাই না? হ্যাঁ, এটা যদি লেখা থাকো তাহলে তোমাকে স্যারে ডাবল জিরো দেবে। কি দিবে? ডাবল জিরো দিবে, কেটে দিবে। তাহলে কি করতে হবে? মনে রাখতে হবে আমাদেরকে, যখন আমাদের হেক্সাডেসিমাল সংখ্যার 10 থেকে কত 15 পর্যন্ত, 15 পর্যন্ত, 10 থেকে 15 পর্যন্ত ভ্যালু আসে, সেটা লেখা যায় না। তাহলে কি করতে হবে? তাহলে এ থেকে এফ পর্যন্ত মানটা লিখতে হবে। 9 এর পরে কত? 10, 10 এর মান হচ্ছে এ। 11, 11 এর মান কত? বি। এরপরে কত? 11 পরে 12, 12 হচ্ছে কি? সি। এরপর হচ্ছে 13, ডি। এরপর হচ্ছে কত? 14, 14 হচ্ছে ই, আর 15 হচ্ছে এফ। তুমি যখন হেক্সাডেসিমেলে কাজ করতে যাবা, তখন এই 10 থেকে তোমার যদি 15 পর্যন্ত আসে, তাহলে তুমি 10 থেকে 15 পর্যন্ত কখনোই বসাবা না। তাহলে কি বসাবা? এ থেকে এফ পর্যন্ত। তাহলে এখানে একটু লক্ষ্য করো, এটার ভ্যালু কত? 15। 15টা কার মান? এই যে এফ এর মান। তাহলে আমরা এই জায়গায় ব্র্যাকেটে এফ লিখে দিতে পারি, আর আনসারে লিখবো 4f16। এটা হচ্ছে আমাদের রূপান্তর। তাহলে আশা করি আমরা 3টে রূপান্তর এখানে শিখলাম, 3টার মধ্যে আমাদের কোনো সমস্যা হবে না। এখন দেখো আমরা এক্ষেত্রে হচ্ছে ভগ্নাংশটা যদি একটু লক্ষ্য করি, ভগ্নাংশে কি আছে আমাদের? ভগ্নাংশের ক্ষেত্রে আছে হচ্ছে আমাদের যে আমরা একটা সংখ্যা নিয়েছিলাম, সেটাকে কিভাবে কাজ করবো সেটা একটু দেখি। এটাও তুমি যদি পারো তাহলে এটা ডেসিমেল থেকে শিখবো আমরা। এটা কোথায়? ডেসিমেল থেকে, তাও বাইনারি। এরপরে কি অক্টাল, এরপরে হেক্সাডেসিমেলের মানটাই দেখবো। ঠিক আছে? তাহলে আসলে দশমিকের অঙ্ক আমরা এখানে দেখতেছি কি দশমিক অঙ্ক কোন অংশ? এই যে দেখো, ভগ্নাংশ ইনটু বেস। এতক্ষণ বেস দ্বারা কি করছিলাম? এতক্ষণ বেস দ্বারা হচ্ছে ভাগ করছিলাম। এখন কি করব? এখন জাস্ট গুণ করবো, এইটুকুই আমাদের। ঠিক আছে? আর কোনো কাজ নেই। তাহলে দেখো, একটা মান দেওয়া আছে আমাদের কত? 0.13। এই যে পয়েন্টটা থাকার কারণে, এটা কি আমাদের র্যাডিক্স পয়েন্ট। এই র্যাডিক্স পয়েন্টটা থাকার কারণে এটাকে আমরা কি বলতেছি? ভগ্নাংশ বলতেছি, তাই না? এটাকে কাজ করব দশমিক অঙ্কের, এই যে দশমিক, এই দশমিক অঙ্কের কোন অংশ? ভগ্নাংশ। কি করব? বেস দ্বারা গুণ করব। এখন কার বেস দ্বারা গুণ করবা? যদি বাইনারিতে নিয়ে থাকো, কোথায় নিয়ে থাকো? বাইনারিতে নিয়ে থাকো তাহলে 2 দ্বারা। যদি অক্টালে নিয়ে থাকো তাহলে হচ্ছে 8 দ্বারা। যদি হেক্সাডেসিমেলে নিয়ে থাকো তাহলে হচ্ছে 16 দ্বারা। তাহলে হচ্ছে কত দ্বারা? 16 দ্বারা। ঠিক আছে? তাহলে দেখো আমরা এখানেই লিখি যে কত দেওয়া আছে আমাদের? 0.13 দেওয়া আছে। এটাকে কোথায় নিয়ে যাব? এটাকে আমাদেরকে নিয়ে যেতে বলছে বাইনারিতে। তাহলে আমরা বাইনারিতেই নিয়ে যাব। সরি। তাহলে আমরা কোথায় নিয়ে যাব? বাইনারিতেই নিয়ে যাব। আসো। তাহলে পয়েন্ট কত? 13 ইন্টু 2। তাহলে তুমি 0.13 ইন্টু 2 এটা যদি গুণ করে থাকো, তাহলে কত হবে? 0.26। কত হবে? 0.26। এটা আমাদের পয়েন্ট অবশ্যই দিতে হবে। এখন তুমি এখানে কতক্ষণ পর্যন্ত গুণ করবা, বা এটার নিয়ম কি? এটার নিয়ম হচ্ছে পূর্ণ সংখ্যা আসা পর্যন্ত গুণ করতে হবে। মানে 1.00, 2.00, এভাবে 9.00, মানে 1 থেকে সহজ কথায় হচ্ছে 9 অব্দি আসা, এতটুকু আসা পর্যন্ত, অথবা শুধুমাত্র 0.00 হতে পারে। ঠিক আছে?
এই 9 থেকে 9 অব্দি এইটুকু আসা অব্দি আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করতে থাকি। কোন অংশকে গুণ করবো এখন? এখন হচ্ছে এই ভগ্নাংশের এই অংশটাকে আবার টু দ্বারা গুণ করবো। তাহলে আবার টু দ্বারা গুণ করে কত হবে? 0.52। তাহলে এখনো তো আমাদের পূর্ণ সংখ্যা আসে না, তা আবার 52 কে কত দ্বারা? টু দ্বারা। তাহলে কত হবে? 1.04। এখনো আসে নাই, 1.00 বলছি। তাহলে পূর্ণ সংখ্যা, কিন্তু 0.04 এর কি কোনো ভ্যালু আছে? অবশ্যই আছে। কারণ পয়েন্টের পরে এই 4 থাকার কারণে এটার ভ্যালু অবশ্যই আছে। যদি 0.00 থাকতো তাহলে এটার ভ্যালু না, এটা আমরা লেখার দরকার হতো না। তাহলে এখন যেহেতু আছে তাহলে কি করতে হবে? 0.04 কে আবার 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে গুণ করার পর কত আসতেছে? 0.08। এখনো তো আসে নাই। আসছে 0.00, 1.00, 2.00 কি আসছে? না, আসে নাই। তাহলে কি করবা? গুণ করতেই থাকবা? না, আমরা আর করবো না। যেহেতু আমরা আর করবো না, তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদেরকে নিশ্চয়ই এখান থেকেই কিছু একটা করা লাগবে, তাই না? তাহলে এটা মনে রাখো, যখন তুমি 4 বার করে ফেলবা, কতবার? 4 বার যখন করে ফেলবা পূর্ণ সংখ্যা, এরপরও যদি না আসে, হ্যাঁ, এরপরও কি না আসে, তাহলে সেই ক্ষেত্রে তুমি 4 বারেই স্টপ করে দিবা। 4 বারে কি করবা? স্টপ করে দিবা। আর ওখান থেকেই আমরা পূর্ণ সংখ্যাটাকে আনসার হিসেবে নিয়ে নিব। তাহলে আমাদের 4 বারের বেশি করতে হবে না। কতবারের বেশি? 4 বারের বেশি করতে হবে না। তাহলে এখান থেকে কোনটাকে আনসার হিসেবে নিব? এই যে 0010 এটাকেই নিব। তাহলে এটা আনসারটা বসবে কোথায়? এই যে দেখো পয়েন্ট কত, 1310। তাহলে এইখানে যখন আমরা বাইনারিতে নিয়ে যাব তখনও তো এখানে রেডিক্স পয়েন্ট দিয়ে শুরু হবে, তাই না? তাহলে রেডিক্স পয়েন্ট এরপরে কত হবে? 0010 হবে। গানটা যে বসাইছি, না, যখন পূর্ণ সংখ্যা ছিল তখন আমরা কি করছি? নিচ থেকে উপরের দিকে, অর্থাৎ আমাদের 175, এটাকে আমরা এমএসবি বলছি, এটাকে এলএসবি বলছি, তাই না? কিন্তু যখন 0.00450 এইভাবে লিখে থাকি, এই জিরোটার কি কোনো ভ্যালু আছে? নাই। তাহলে এটাকে আমরা বলি এলএসবি, আর এটাকে বলি কি? এমএসবি, রাইট? তাহলে এখানেও এটাকে আমরা কোন দিক থেকে নিয়ে যাবো? এই যে দেখো, এটা এখানে উপর থেকে নিচের দিকে চলে আসবে। উপর থেকে কোথায় আসবে? নিচের দিকেই আসবে। তাহলে এখানে এটাকে বলা হয় এমএসবি, আর এখানে এটাকে বলা হয় এলএসবি। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে, আর ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে। ঠিক আছে? তাহলে আমরা আনসারটা কি করলাম এখানে? এটা কত হবে? এলএসবি। তাহলে আনসারটা হবে 0.0010। এরপর আমরা 4 বার করার পর আনসার পাইনি। তুমি চাইলে এখানে ডট ডট ইউজ করতে পারো, না করলে কোনো সমস্যা নাই। এটাই হচ্ছে আমাদের আনসার। এখন দেখো, এক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি যে আরেকটা মান নিই, সেক্ষেত্রে আমাদের কি আসতে পারে? হ্যাঁ, আমরা যদি আরেকটা মান কাজ করে থাকি তাহলে সেক্ষেত্রে আমাদের কি আসতে পারে? এখন মনে করো তোমাকে কোথায় দেওয়া হলো, যে অক্টালে করতে দেওয়া হলো 0.13, এটাকে কোথায় দেওয়া হলো? অক্টালে করতে বলা হলো। তাহলে তুমি জাস্ট 0.13 ইন্টু কত দিবা? 8। ঠিক আছে? এটাকে কতবার করবা? 4 বার করার পর পূর্ণ সংখ্যাটাকে আনসার নেবে। যখন হেক্সাডেসিমেলে করতে বলা হবে তখন জাস্ট এখানে কত দিবা? 16 দিবা। তাহলে আমরা হেক্সাডেসিমেলটা করি, আমরা হচ্ছে অক্টালটা করবো না। ঠিক আছে? 0.13 ইন্টু 16, এটাকে কোথায় নিয়ে যাচ্ছি? এটাকে হেক্সাডেসিমেলে নিয়ে যাচ্ছি। কোথায় থেকে? দশমিক থেকে, রেডিক্স পয়েন্ট। তাহলে আমরা যখন দশমিক থেকে হেক্সাডেসিমেলে নিয়ে যাচ্ছি তখন আমাদের ভ্যালু কত হচ্ছে? আমরা একটু দেখি, 0.13 ইন্টু 16, তাহলে কত হবে? আমাদের এটাকে যদি গুণ করে থাকি তখন 2.08 হবে। কত হবে? 08। এখন তুমি জানো এখানে পূর্ণ সংখ্যা আসা অব্দি, যেহেতু আসে নাই তাহলে 0.08 কে আবার 16 দ্বারা গুণ করবা। আবার কত দ্বারা? 0.08 কে 16 দ্বারাই গুণ করবা। তাহলে কত আসতেছে? এটা দিয়ে যদি করে থাকো 1.28 আসবে। তাহলে আবার 0.28 কে 16 দ্বারা গুণ করবা। তাহলে আমাদের 0.28 ইন্টু 16 যদি করে থাকি, সরি, 0.28 ইন্টু কত? 16। হুম, তাহলে সেক্ষেত্রে কত আসতেছে? সেক্ষেত্রে আসতেছে হচ্ছে আমাদের 4.48। এখন আবার কি করব? 4.48 কে 16 দ্বারা গুণ করে থাকবো। তাহলে আমরা যদি করে থাকি 0.48 ইন্টু 16, তাহলে আসতেছে কত? 7.68। তাহলে আমাদের আনসার কত? 2147। এটার নাম হচ্ছে এলএসবি, আর এটার নাম হচ্ছে এমএসবি। তাহলে আমরা লিখে ফেলবো 0.13, এরপরে কত? 2147 রেডিক্স পয়েন্ট। এখানে অবশ্যই রেডিক্স পয়েন্ট ইউজ করতে হবে 16। আশা করি আমাদের কোনো সমস্যা নেই।
কিন্তু এখন একটা প্রশ্ন তোমাদের জাগতে পারে যে ভাইয়া এখানে হচ্ছে যদি 11 আসতো, এখানে যদি 11 আসতো, কথার কথা আমরা এটাকে জাস্ট বোঝানোর জন্য বলতেছি, এখানে যদি 11 আসতো তাহলে তুমি কি লিখতা 21147? না, আমরা জানি হেক্সাডেসিমেলে কত, 10 থেকে 15 পর্যন্ত আসলে কি লিখতে হবে, এ থেকে এফ পর্যন্ত লিখতে হবে। এখন তো তুমি এটার মান জানো না, তাহলে তুমি কি করবা, প্রথম অবস্থায় এ বি সি এভাবে এফ পর্যন্ত মানগুলা খাতার পাশে লিখে ফেলবা। হ্যাঁ, খাতার পাশে কি করবা, লিখে ফেলবা। তাহলে তোমাদের আশা করি আর কোনো সমস্যা হবে না। তাহলে এখানে যদি বি আসতো, বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু 11, সরি 11 যদি আসতো তাহলে 11 এর ভ্যালু কত, বি, তাহলে এখানে তুমি বি লিখতা। তখন আনসারে লিখতা 2b47, 2b47 রেডিক্স পয়েন্ট কত, 2b47। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি এইটুকু অবধি তোমাদের কোনো সমস্যা নেই। তো আল্লাহ হাফেজ, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সালাম আলাইকুম।